Subscribe to Forex School BD and press the bell icon for more updates. আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার ভাইরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। ফরেক্স স্কুল বিডি, দিস ইজ ফরেক্স স্কুল বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ মাসুদ রানা খান। বন্ধুরা, আজকে আমরা ফরেক্সে টিকে থাকার যে মূল মন্ত্র তার সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আপনারা প্রথম পর্ব দেখেছেন, সেখানে কিছু বিগিনার লেভেলের কথা ছিল। তো আজকে কিছু সাজেশন থাকবে ফরেক্স থেকে কিভাবে উন্নতি করবেন, ফরেক্স মার্কেটে কিভাবে টিকে থাকবেন এবং উত্তরোত্তর আপনার এখানে নিজের অবস্থানটাকে আরও উন্নত করবেন। বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি। ফরেক্স স্কুল বিডি সবসময় চায় ফরেক্স ট্রেডাররা নতুন কিছু করুক, নতুন কিছু শিখুক, এবং আমাদের স্লোগানটা ওরকমই, আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল বাটনটি অন রাখুন, আর আমার ভিডিওগুলো সবার আগে দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, প্রথম পর্বে আমরা বলেছিলাম কিভাবে আপনারা এখান থেকে ফরেক্স মার্কেটে টিকে থাকবেন। তার ছোট ছোট কিছু সূত্র আমি বলেছিলাম, বা মন্ত্র যাই বলেন না কেন, মূল মন্ত্র হতে পারে। তো আজকে সেই টিউটোরিয়ালটির সেকেন্ড পার্ট আমি আলোচনা করতেছি। এখানে আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ফরেক্স মার্কেটে কিভাবে টিকে থাকবেন এবং কিভাবে এখানে টিকে থেকে প্রফিটে থাকা যায় বা সফল হওয়া যায়, ফরেক্সে কিভাবে সফল হওয়া যায়, এরকমই একটা টিউটোরিয়াল আজকে ধরেন আমাদের হবে। তো ওইটারই পার্ট 2, কিন্তু আমাদের আজকে হেডলাইনটা হবে ফরেক্সে কিভাবে সফল হওয়া যায়। এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ফরেক্স মার্কেট এমন একটি পেশা যেটা হলো খুব স্মার্ট একটা পেশা, এবং স্মার্ট পেশাটি স্মার্ট লোকজনই করে থাকে। সো আপনি, আমি, সবাই অবশ্যই স্মার্ট, আমাদের মধ্যে কিছুটা হলেও আছে, না হলে ফরেক্স মার্কেটে আমরা আসতে পারতাম না। ফরেক্স মার্কেটে আপনি যখন আসবেন তখন আপনার যে একটা ডিমান্ড লেভেল, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার ডিমান্ড লেভেল যদি আপনার কন্ট্রোলের বাহিরে থাকে তাহলে আপনি বেশ ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে? সো আপনাকে অবশ্যই আপনার ডিমান্ড লেভেলের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার বুঝতে হবে যে আমার যে পুঁজি আছে, এই পুঁজি দ্বারা কতক্ষণ বা কত টাকা আমি আর্নিং করতে পারবো। আমি একটা ভিডিওতে বলেছিলাম, ইউরোপ, আমেরিকা বা উন্নত দেশের লোকজনের ফরেক্স মার্কেটে ডিপোজিটের পরিমাণ থাকে অনেক অনেক বেশি, ডিপোজিট করে, আর তাদের চাহিদা থাকে সীমিত। বাট আমাদের প্রেক্ষাপটটা আরেকটু ভিন্ন। আমাদের ডিপোজিটের পরিমাণ কম, কিন্তু চাহিদাটা হিউজ, যেটা আসলে আমাদের ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। বন্ধুরা, আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি, ফরেক্স মার্কেটের নির্দিষ্ট ওয়ে ছাড়া, রুলস ছাড়া, নিয়ম ছাড়া টিকে থাকা সম্ভব না। তো ফরেক্স মার্কেটে যখন আসবেন তখন আপনাকে প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো টিকে থাকা। এখন এই টিকে থাকাটা এরকম যে কিভাবে লস না করে, লাভ না হোক, অন্তত আমি লস না করি, সেভাবে যেন আমি টিকে থাকতে পারি। তো আমি কিছু সিস্টেম বলবো, রুলস বলবো, আপনারা লক্ষ্য করবেন। বন্ধুরা, আমি যে জিনিসগুলো প্রয়োগ করি, অথবা আমার জীবনে সুফল বয়ে এনেছে, অথবা আমার জীবনে কুফল ছিল, সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। ঠিক আছে? আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি। এখানে আমি কারো অভিজ্ঞতা ধার করে, কর্জ করে আমার টিউটোরিয়াল আমি বানাই না। আর আপনারা অবশ্যই জানেন, আমার টিউটোরিয়ালগুলো যারা দেখতেছেন নিয়মিত, তারা জানেন যে আমার টিউটোরিয়ালগুলো শুধুমাত্র আমার, এটা কারো সঙ্গে কিন্তু কখনো মেলে না, আমার কথার ভিন্নতা থাকে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিছু সিস্টেম নিয়ে আলোচনা করতেছি। আসুন আমরা দেখি জিনিসটা আসলে একটা অ্যাডভান্স লেভেল বা প্রো যে ট্রেডারগুলো আছেন, প্রফেশনাল ট্রেডারের সেই ক্যাটাগরিতে পড়ে কিনা। বন্ধুরা, ফরেক্সের মেইন বিষয় হলো সাইকোলজিক্যাল। ঠিক আছে? মানা বা না মানা। তো
তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে না মানার শিকার হই, মানতে চাই আমরা কম। তো আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? একটা কথা আছে না, বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে বাঁচতে হবে, এরকম না, কিন্তু বাঁচতে হলে জানতে হবে এবং বাঁচতে হলে মানতে হবে। তো ফরেক্স মার্কেটে জানা এবং মানা দুইটাই প্রয়োজনীয়। ধরেন আপনি মান্থলি টার্গেট করলেন $500। এখন বন্ধুরা, আপনার সবসময় যে ফরেক্স মার্কেটে $500 হবে, কম বা বেশি হবে না, এটা কিন্তু না। আপনার কখনো বেশি আসবে, কখনো কম আসবে, আর এটাই কিন্তু আপনার ব্যবসা। কখনো লস খাবেন না, তা তো হয় না। ফরেক্স মার্কেটের লস হবে, লাভ হবে, এটাই তো ফরেক্স লাইফ, তাই না? সো সবগুলোকে সমানভাবে গ্রহণ করা আমাদের অত্যাবশ্যক। তো আপনি ডিপোজিট করলেন। এখন বন্ধুরা, আমি কিছু কথা বলি। ধরেন আপনার পৃথিবীতে এমন কোন বিজনেসটি আছে আমাকে দেখাতে পারবেন যেখানে আপনি $100 মানে 8 থেকে 9 হাজার টাকা জমা রাখলে মাসে আপনাকে 25% দিতে পারে? পারে না। এমন কোনো বিজনেস নাই, সত্যিকার অর্থেই নাই। যদি কিছু থেকে থাকে সেটা স্ক্যাম। আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি মান্থলি 25% গেইন করবেন, কিন্তু ইয়ারলি অনেক। আমার ক্যালকুলেশনটা একটু আমি বলি। সেটা হলো, আপনি যদি $100 ডিপোজিট করেন, তাহলে আপনার প্রতিদিন যদি 1% টার্গেট থাকে, মাত্র ডেইলি 1% টার্গেট, তো ফরেক্স মার্কেট 25 দিন খোলা থাকে মাসে, সপ্তাহে 5 দিন, তাহলে 25 দিনে আপনার $25 ইনকাম হওয়ার কথা। এবং আমরা যে লেভেলের ট্রেডার, $100 দিয়ে $1 ইনকাম করা আমাদের জন্য মোটেও কঠিন কাজ না, খুব সহজ কাজ। এখন বন্ধুরা, আপনি যদি মাসে $25 ইনকাম করেন, 2 মাসে কিন্তু $50 হচ্ছে। তো 2 মাসে যদি আপনার $50 হয়ে থাকে, সেটা যদি আপনি অ্যাচিভমেন্ট করেন, তাহলে আপনি 50% আপনি গেইন করলেন 2 মাসে, এবং সেটা 4 মাসে কিন্তু 100% হয়ে গেল। আপনি 100% গেইন করলেন 4 মাসে। এরপরে চলে আসেন 8 মাসে 200%, ঠিক আছে? 200% আপনি গেইন করলেন। এবং যদি আরও 1 মাস যোগ করি, তাহলে আরও 2 মাস যদি যোগ করি আমরা, 10 মাস আর 12 মাস, তাহলে আপনার মান্থলি ইনকাম 300%। বন্ধুরা, এটা যে কত বড় বিশাল ইনকাম চিন্তাই করতে পারতেছেন না। আজকে আপনি যদি মান্থলি ইয়ারলি 300% গেইন করেন, আপনি বিশ্বের সব থেকে ভালো ট্রেডার। কারণ উন্নত দেশের একজন ট্রেডার ইয়ারলি 10% বা 20% হলে তারা অনেক হ্যাপি থাকে, অনেক হ্যাপি। সেখানে আপনি যদি ইয়ারলি 300% গেইন করে হ্যাপি না হন, তাহলে তো ফরেক্সে আপনি টিকতে পারবেন না। ফরেক্সে আপনি অনেক ক্যাপিটাল হারাবেন। বন্ধুরা, এখন আপনার ব্যালেন্স যদি 100 না হয়ে 10,000 হতো, তাহলে আপনি যদি 1% গেইন করতেন, তাহলে ইয়ারলি আপনার কতগুলো টাকা আসে, ক্যালকুলেটর চেপে আপনি একটু হিসাব করে নিয়েন। প্রতিদিন যদি 1% আপনার ইনকাম হয়, আমাদের সে যোগ্যতা আছে, আমরা সেটা পারি, ঠিক আছে? বন্ধুরা, আমি যে ক্যালকুলেশনটি বললাম, এটা খুব সোজা, খুব সোজা, মেনে চলা খুব ইজি, কিন্তু আপনি আমি পারতেছি না হয়তোবা। যদি পারতাম তাহলে বলতাম না আমি লুজার। তবে বন্ধুরা, চেষ্টা করুন, সাধনা করুন এটাই অ্যাচিভ করার জন্য, তাহলে পারবেন। এরপরে বন্ধুরা, আমি কিছু রুলসের কথা বলি। এখন বন্ধুরা, ডায়েরির সাথে আমরা সবাই পরিচিত। আপনি একটি ডায়েরি কিনলেন, জানুয়ারি মাসে ধরেন একটা ডায়েরি কিনলেন, ইয়ারলি সেখানে প্রতিদিনের ডেট তারিখ হিসাব করা থাকলো। তো সেই ডায়েরিটি আপনি আপনার ফরেক্স ট্রেডিংয়ের কাজে ব্যয় করবেন। আপনার ফার্স্ট ডিপোজিট আপনি সেখানে নোট করলেন সুন্দর করে, আমার ডিপোজিট এত, আমার সাপ্তাহিক টার্গেট এত পিপ, আমার মান্থলি টার্গেট এত পিপ সমান এত $, এবং আমার ইয়ারলি টার্গেট এত। নোট, দিস ইজ নোট। গেল একটা বাৎসরিক প্ল্যান আপনি তৈরি করলেন। বন্ধুরা, আমি একটা কথা খুব ভালোভাবে বলতে পারি, সেটা হলো, আপনি যদি কোনো কাজ শুরু করার আগে সুন্দর একটা পরিকল্পনা তৈরি করেন, তাহলে 50% কাজ সমাধান হয়ে গেল।
বাকি 50% আপনি শুরু করলেই হয়ে যাবে। তো আপনি সুন্দর একটা পরিকল্পনা আপনার ডায়েরিতে সাজান। প্রথম দিকে সাজানোর পরে আপনি প্রতি সপ্তাহের টার্গেট নিন। সেই টার্গেটটা আপনি লেখেন যে এই সপ্তাহে আমার টার্গেট 1000 পিপ, তো আমার লট সাইজ থাকবে 0.0205 এরকম। প্রতিটা এন্ট্রিতে আমার এন্ট্রি আমি বাছাই করব 15 থেকে 20টা, আমি চার্ট দেখব 20টা, এবং আমি এন্ট্রি টোটাল এন্ট্রি নিব 10টির বেশি এন্ট্রি আমি নিচ্ছি না। তো 15-20টা এন্ট্রি বাছাই করে তার মধ্যে থেকে 10টি এন্ট্রি আমার জন্য অনেক, তো সুইট এন্ট্রিগুলোই আমার ওপেন হবে। 20টি এন্ট্রি থেকে আমি যদি 10টি নেই, সুইট এন্ট্রি আসবে আপনার সিস্টেম অনুযায়ী। তো ওই এন্ট্রিগুলো আপনি ইউজ করেন এবং দেখবেন কি আপনার তার মধ্যে মোটামুটি ভালো প্রফিট আসবে। তো আপনার একটা লসের তালিকা লেখেন যে আমি 50% লস করব। তো প্রতি ট্রেডে যদি আপনি $20 লাভ নেন, আপনি $10 লস নেন। এইভাবে আপনি 10টা এন্ট্রি সাজান। সপ্তাহে আপনি নেবেন 10টা এন্ট্রি হয়ে গেছে, এই সপ্তাহে আপনি রিল্যাক্স করেন এবং সপ্তাহ শেষে দেখেন যে কতগুলো টিপি হিট হয়েছে, কতগুলো স্টপ লস খাইছে। এবং আপনি এটা নোট করে রাখবেন যে কত নাম্বার কোন পেয়ারে এন্ট্রি নিছেন, কোন প্রাইজে এন্ট্রি নিছেন, কত প্রাইজে স্টপ লস, কত প্রাইজে টিপি, কত পিপ, কত ডলার লাভ লস লিখে রাখেন। এবং প্রতিটা এন্ট্রি স্টপ লস বা টেক প্রফিট হিট করার সঙ্গে সঙ্গে নিচে মন্তব্য করুন যে আমি আজকে জিবিপি ইউএসডিতে একটা বাই নিছিলাম, আমার 10 পিপ, আমার 50 পিপ স্টপ লস ছিল, 100 পিপ টিপি ছিল, তো এটা আমার টেক প্রফিট হয়েছে 100 পিপ। তাহলে আমার 100 পিপ টিপি গেইন এত তারিখে অমুক সময়, এবং আমি এত ডলার গেইন করছি। মন্তব্য ভালো। আচ্ছা, কোনো এক কারণে আরেকটা পেয়ারে জিবিপি হিসেবে আপনি বা ইউএসডিতে আপনি একটা স্টপ লস খাইছেন, সেখানে আমার লস হয়েছে 50 পিপ, মানে $5 বা $10 যাই হোক। হওয়ার পরে আপনি ওটা লিখুন আমার এটা লস হয়েছে এত তারিখে এই সময় স্টপ লস খাইছে, এবং আপনি লসের কারণটি খুঁজুন, কেন লস হইল। আরও দু একজন সিনিয়রের সঙ্গে একটু ডিসকাস করুন, ভাইয়া আমি এখানে তো একটা বাই করছিলাম বা সেল করছিলাম, আমার এটা স্টপ লস খাইছে, কি কারণ একটু বলবেন, কেন মার্কেটটা আমার বিরুদ্ধে গেল। তখন সে ভাই আপনাকে পরামর্শ দিবেন, নিজে অনুসন্ধান করেন আপনার ভুল ত্রুটি কোথায় ছিল, তাহলে আপনি কারণটি জানতে পারবেন। এবং ওই কারণটি আপনি মন্তব্যের ঘরে আপনি নোট করুন যে হ্যাঁ আমার এই ভুলগুলো হয়েছিল, যে কারণে আমি এই লসটি করছি। তাহলে কি ওই ভুল থেকে আপনি শিক্ষা নিতে পারবেন। এবং আপনি প্রথম মাস কীরকম কাটালেন তার একটা পর্যালোচনা আপনি করেন মাস শেষে, নতুন মাস শুরু হওয়ার আগে পর্যালোচনা করেন যে এই মাসে আপনি এতগুলো এন্ট্রি নিছেন, এতগুলো স্টপ লস খাইছেন, এতগুলো টিপি খাইছেন, এত লস হয়েছে, এত লাভ হয়েছে, ওভারঅল আপনি এত ডলার লাভ অথবা লসে আছেন। পরের মাসে দেখবেন আপনার ট্রেডিং আরও উন্নত হচ্ছে। তো নিজেকে বন্ধুরা উন্নত করার মূল মন্ত্র হলো এরকম, এভাবে নিজেকে সাজাতে হবে, পরিকল্পনা করতে হবে। তো আমি যে জিনিসটা করব না সেটা আপনাকে আমি বলবো না, যে জিনিসটা করব সেটা আপনাকে বলবো, এবং আমার যে অভিজ্ঞতা হয়েছে বা হচ্ছে আমি সেগুলাই এখানে শেয়ার করি, এবং আপনারা সেগুলা দেখেন। অনেকে হয়তো উপকৃত হন, অনেকে ক্ষতিগ্রস্ত হন, আমি জানি না, তবে নেগেটিভ কমেন্ট নাই। আমার টিউটোরিয়ালে যা আসে পজিটিভ কমেন্ট, কারণ আমার চিন্তাধারা পজিটিভ। আমার টিউটোরিয়াল তৈরি করি মানুষের ভালোর জন্য। আমার কাউকে কোর্স করানোর চিন্তাধারা নাই, বা সিগন্যাল পে করার চিন্তা নাই, বা রোবট বিক্রির চিন্তা নাই, এ ধরনের চিন্তাধারা আমি করি না। তবে বন্ধুরা, আমার টিউটোরিয়ালগুলো কেমন লাগে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি যে সিস্টেমটি আপনাকে বললাম এটা ইউজ করেন আপনারা। আরেকটু কথা অ্যাড করি বন্ধুরা, ফরেক্স মার্কেটে সবাই আমরা দ্রুত গেইন করতে চাই, এটা কিন্তু ভুল, সিস্টেমটা ভুল। ধরেন আপনি পদ্মা নদী পাড়ি দিবেন, ঢাকা থেকে আসবেন অথবা ঢাকা যাবেন। এখন বন্ধুরা আপনি সি বোর্ডে যদি পার হন, 3জন ব্যক্তি ধরেন, একজন সি বোর্ডে পার হবে, একজন লঞ্চে, একজন ফেরিতে। সি বোর্ডে যিনি পার হবেন তিনি কি করবেন, দ্রুত সময়ের মধ্যে পদ্মা পাড়ি দিয়ে আসবেন। লঞ্চের জন তার থেকে একটু দ্রুত, কম গতিতে, এবং ফেরির জন অনেক আস্তে আস্তে আসবেন। সো 3জনের আসার স্থানটা একই, কিন্তু সময়ের ভিন্নতা আছে। শুধু সময়ের ভিন্নতা নাই, এখানে সি বোর্ডে যিনি পার হচ্ছেন এখানে তার রিস্ক আছে, ওটা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক, এবং আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এবং দ্রুত আসতে গিয়ে আপনি দ্রুত ক্ষতির মুখে যাওয়ার আশঙ্কা থাকে। এবং লঞ্চে তার থেকে গতি কম, কিন্তু মোটামুটি সিবোর্ডের থেকে রিস্ক কম, এবং লঞ্চেও দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, সেটা সিবোর্ডের থেকে কম। আবার ফেরিটা লঞ্চের থেকে আরও গতি কম, কিন্তু তার রিস্কটা আরও কম। তো মোটামুটি বন্ধুরা বুঝতে পারছেন। তো
তো আপনার স্থানে একই, কিন্তু একটু আস্তে আস্তে আগান। ফরেক্স মার্কেটে দ্রুত গেলে আপনি অ্যাক্সিডেন্ট করলে হারায় যাবেন, আর একটা ফেরি ডুবতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই স্লো ট্রেডিং করেন, আস্তে আস্তে করেন, দেখবেন আপনি অবশ্যই আপনার স্থানে পৌঁছাতে পারবেন এবং নিরাপদে যেতে পারবেন, ঠিক আছে? খুব দ্রুত যাইতে গিয়ে আর রিস্ক নিয়েন না। ফরেক্স রিস্কের জায়গা না। অনেকে বলে রিস্ক না নিলে গেইন হওয়া যায় না। আমি বলি ফরেক্সের রিস্ক যে নেয় সে গেইন করতে পারে না। এখানে রিস্ক ফ্রি ট্রেডিং করার সুযোগ আছে। আপনার রিস্কেরও একটা লিমিটেশন তো আছে। আপনি কতটা রিস্ক নেবেন বলেন? রিস্কের তো একটা লিমিটেশন আছে, সেই লিমিট, সেই গণ্ডির বাইরে যাবেন না। বন্ধুরা, অনেক বকবকানি শুনলেন, আমারও গরমে কষ্ট হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফরেক্স স্কুল বিডির সঙ্গে থাকুন। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এটা যদি ভুল হয় বন্ধুরা, তাহলে কিন্তু কষ্ট পাই। লাইক কমেন্ট কম আসলে আমার খারাপ লাগে, তো এটা কিন্তু আপনারা দিবেনই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।